একদিন সন্ধ্যা রাতে মামা বললেন, পারমিতা, তুমি এখানে আসার পর তোমার চোখে একটা নতুন আলোর ছায়া দেখছি। মনে হয় তুমি একটু শান্তি পাচ্ছ। তার কথা শুনে আমি হেসে উঠলাম। সত্যি, এই কটা দিনে আমার মনের ভেতরের অস্থিরতা অনেকটা কমেছিল। মামা শুধু স্নেহ করতেন না, যেন আমার অনুভূতিগুলোর শব্দহীন ব্যাখ্যাও বুঝে ফেলতেন। সেই সন্ধ্যায় আমি আর মামা আমাদের বাসার ছাদে বসে গল্প করছিলাম। হঠাৎ মামা এমন একটি কাণ্ড ঘটালো, তাতে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কারণ মামা, বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি পারমিতা। আমি কলকাতার একজন মেয়ে। আজ আমি তোমাদের যে গল্পটা বলবো, সেটা আমার মামাকে ঘিরে। আমার জীবনে এমন কিছু মুহূর্ত এসেছে যা আজও আমাকে ভাবায়। সম্পর্ক, সমাজ আর মনের গভীরে থাকা অনুভূতিগুলো কিভাবে আমাদের জীবনকে জটিল করে তোলে, সেটাই আজকে তোমাদের সামনে আমি বলার চেষ্টা করব। আমার বয়স যখন 22, তখন এক অপ্রত্যাশিত পরিস্থিতিতে আমার বিয়ে হয়। এটা ছিল পুরোপুরি পারিবারিক সিদ্ধান্ত, যেখানে ভালোবাসার থেকে সামাজিক চাহিদাটাই বড় ছিল। স্বামী অর্ণব একজন ভদ্র মানুষ, কিন্তু আমাদের সম্পর্কটা ছিল অনেকটাই নির্লিপ্ত। তার ব্যস্ত জীবনের মাঝে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম আমার নিঃসঙ্গতায়। আমাদের মাঝে বোঝাপড়ার ঘাটতি ছিল, একই ছাদের নিচে থাকা, অথচ একে অপরের থেকে আলাদা। এই শূন্যতা ধীরে ধীরে আমাকে গুড়িয়ে দিচ্ছিল। 1 মাসের মধ্যেই আমি বুঝতে পারি, এই পরিস্থিতি থেকে একটু দূরে থাকাই ভালো হবে। তখনই মনে পড়ে মামার বাড়ির কথা। ছোটবেলায় সেই বাড়িটা ছিল আমার জন্য আনন্দ আর উষ্ণতার ঠিকানা। মামা সৌরভ কলকাতার একজন সফল ব্যবসায়ী, আর মামি একজন অসাধারণ মানুষ। ওনাদের কোনো সন্তান নেই, তাই আমাকে বরাবরই তারা আলাদা ভালোবাসা দিয়েছেন। ছুটি পেলেই আমি সেখানে ছুটে যেতাম। সেই স্মৃতি আমাকে আবার সেখানে টেনে নিয়ে গেল। অর্ণবকে বললাম, কয়েকদিনের জন্য মামার বাড়ি যেতে চাই। তিনি খুব স্বাভাবিকভাবে রাজি হলেন। হয়তো তিনিও চাইছিলেন কিছুটা দূরত্ব তৈরি করতে। যখন মামার বাড়িতে পৌঁছলাম, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মামা দরজায় দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে তার মুখে যে হাসি ফুটে উঠল, সেটা ছিল পুরোপুরি আন্তরিক। মনে হলো সত্যিই একটা আশ্রয় পেলাম। ছোটবেলা থেকেই উনি আমাকে খুব স্নেহ করেন। পড়াশোনার খোঁজ থেকে শুরু করে সব বিষয়েই তার আগ্রহ ছিল। তিনি ছিলেন আমার এক ধরনের অভিভাবক বন্ধু, যার কাছে আমি সহজেই সবকিছু বলতে পারতাম। তবে এবার মামার আচরণে একটা সূক্ষ্ম পরিবর্তন বুঝতে পারলাম। ওনার দৃষ্টিতে ছিল এক ধরনের গভীরতা। হয়তো আমি পরিস্থিতির কারণে একটু বেশি সংবেদনশীল হয়ে পড়েছি, তাই সবকিছু একটু আলাদা মনে হচ্ছে। মামার উপস্থিতিতে এক ধরনের আরাম পাচ্ছিলাম, যেন দীর্ঘদিনের ভেতরের চাপ মুক্তি পাচ্ছে। প্রথম কয়েকদিন খুব ভালো কাটল। মামা মামির সঙ্গে গল্প, পুরনো দিনের স্মৃতিচারণা, সবকিছুই আমাকে প্রশান্তি দিচ্ছিল। কিন্তু কিছুদিন পর বুঝতে পারলাম, মামার সঙ্গে আমার কথাবার্তায় এক নতুন আবহ তৈরি হচ্ছে। আমরা কেবল আত্মীয় হিসেবেই নয়, বরং 2 প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে নিজেদের অভিজ্ঞতা, চিন্তা ও অনুভূতি ভাগ করে নিচ্ছি। এই বদলটা আমার কাছে অচেনা হলেও এর ভেতরে যেন একটা নতুন পথ খুঁজে পাচ্ছিলাম আমি অনুভব করছিলাম আমার ভেতরের শূন্যতাটা ধীরে ধীরে লাঘব হচ্ছে। অর্ণবের সঙ্গে আমার সম্পর্কটা ছিল অনেকটাই মেকানিক্যাল, যেখানে অনুভূতির অভাব ছিল প্রকট। কিন্তু মামার সঙ্গে কাটানো সময়গুলো যেন এক আশ্রয় হয়ে উঠছিল আমার কাছে। আমরা দুজনেই নিজেদের ভেতরের অনুভূতিগুলো ভাগ করে নিচ্ছিলাম। মামা নিজের জীবনের অভিজ্ঞতা, অপূর্ণতা আর নিঃসঙ্গতার কথা বলতেন। সফলতা থাকলেও তার জীবনে একটা নীরব ছায়া ছিল, যেটা সময়ের সঙ্গে আরও স্পষ্ট হয়ে উঠেছিল। মামা বলতেন, মামি খুবই ভালো মানুষ, কিন্তু তাদের সম্পর্কে দীর্ঘদিনের ব্যবধান তৈরি হয়েছে। সন্তান না থাকায় তারা দুজনেই ব্যস্ততার আড়ালে নিজের মতো করে সময় কাটান। তার কথাগুলো আমাকে স্পর্শ করছিল, কারণ আমিও একই রকম একাকিত্বের ভেতর দিয়ে যাচ্ছিলাম।
আমরা সন্ধ্যায় বারান্দায় বসে গল্প করতাম। চাঁদের আলোয় আমাদের কথায় চলে আসত জীবনের দর্শন, শৈশবের স্মৃতি আর বর্তমানের দুঃখ বেদনা। মামা মনোযোগ দিয়ে আমার সব কথা শুনতেন। তার কণ্ঠে ছিল আশ্বাস, ভেতরে ছিল এক অন্তরঙ্গ সহানুভূতি। আমি প্রথমবারের মতো আমার একাকিত্বের কথা কারো কাছে স্বচ্ছভাবে বলতে পারছিলাম। তিনি কখনো বিরক্ত হননি, বরং এমনভাবে শুনেছেন যেন আমি তার কাছেই নিরাপদ। এই সম্পর্কটা ছিল আত্মিক, যেখানে আমরা দুজনেই একে অপরের অনুভূতিকে বুঝতে চেষ্টা করছিলাম। তার চোখে ছিল এক গভীর মনোযোগ, যা আমাকে ভাবিয়ে তুলেছিল। কিন্তু আমি জানতাম, এই বোধটা যতই গভীর হোক না কেন, আমাদের সামাজিক বাস্তবতা ও সম্পর্কের সীমা স্পষ্ট। আমার ভেতরে দ্বিধা কাজ করছিল। একদিকে ছিল বিবাহিত জীবনের দায়িত্ব, অন্যদিকে ছিল এই নতুন অনুভূতির জটিলতা। এক সন্ধ্যায় আমাদের কথোপকথন একটু গভীরে পৌঁছায়। মামা বললেন, পারমিতা, তুমি এখন অনেক কিছু বুঝতে পারো। আমি তোমার কথা শুনে স্বস্তি পাই। আমি কিছু বলিনি, শুধু চুপ করে শুনেছিলাম। তার কথায় যে অনুভূতি ছিল, সেটা আমার হৃদয়ে একটা আলোড়ন তুলেছিল। কিন্তু আমি জানতাম, আমাদের সম্পর্কটা যতই আত্মিক হোক না কেন, সেটার সীমা থাকতেই হবে। রাতের বেলা আমি ভাবতে লাগলাম, এই সম্পর্ক আমাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে। সমাজ, দায়িত্ব, আত্মমর্যাদা, সবকিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। আমার ভেতরে একটা মানসিক দ্বন্দ্ব চলছিল, কিন্তু আমি দৃঢ় সিদ্ধান্ত নিতে চাইছিলাম। আমি পারমিতা, যার জীবনে এই নতুন বাঁক এসেছে, সেটাকে সম্মান রেখে সামঞ্জস্য করতে হবে। আমি জানতাম না এই পথ কোথায় যাবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম এই গল্পটা যেন আত্মসচেতনতার গল্প হয়ে উঠতে পারে। আমার মনের নতুন অনুভূতিগুলো দিনরাত আমাকে ভাবিয়ে তুলছিল। মামার দৃষ্টিতে, তার কথায় যে আন্তরিকতা ছিল, তা যেন এক নতুন জগতে পৌঁছে দিচ্ছিল আমাকে। আমি বুঝতে পারছিলাম, এই আবেগটা সহজ নয়। সমাজের চোখে হয়তো একে স্বাভাবিকভাবে দেখা হবে না, কিন্তু আমার অন্তর যেন এই অনুভূতির গুরুত্ব মেনে নিতে চাইছিল। অর্ণবের সঙ্গে সম্পর্কের শূন্যতা, আবেগহীনতা, এগুলো মামার সান্নিধ্যে এসে কিছুটা প্রশমিত হচ্ছিল। তার উপস্থিতি আমার জীবনে এক নতুন উজ্জ্বলতা নিয়ে এসেছিল। দিনগুলো কেটেছিল এক ধরনের মানসিক সংযোগে। আমাদের কথার মধ্যে ছিল গভীরতা। তিনি কখনো আলতো করে কোনো প্রশ্ন করতেন, কখনো গল্প বলতেন, সবকিছুতেই একটা আন্তরিক সুর। এসব ছোট ছোট মুহূর্তে আমার মন স্পর্শ পেত, যেন আবেগে সাড়া দিচ্ছিল। মামা নিজেও মনে হচ্ছিল এই যোগাযোগটাকে সম্মান করছেন। বই পড়ে আলোচনা করা, চিন্তার আদান প্রদান, সবকিছুতেই একটা বিশ্বাসের দাগ ছিল। একদিন মামা আমাকে নিয়ে তার প্রিয় কফি শপে গেলেন। বাইরে তখন নরম বৃষ্টি। জানালার পাশ ঘেঁষে বসে আমরা গল্প করছিলাম। তিনি বললেন, পারমিতা, কিছু সম্পর্ক থাকে যেগুলো নামেই বাঁধা যায় না, সেগুলো শুধু মনের অনুভবেই ধরা পড়ে। তার কথায় আমি চুপ করে রইলাম। সত্যি, আমাদের এই মানসিক সংযোগটা কিভাবে সংজ্ঞায়িত করব বুঝতে পারছিলাম না। সেই বিকেলে মামা তার নিজের জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন। এক অপূর্ণ সম্পর্কের কথা, যা তাকে আজও স্পর্শ করে। তিনি বললেন, কিছু অনুভূতি জীবনভর মানুষকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে, যেটা হয়তো সময়ের সঙ্গে চাপা পড়ে যায়, কিন্তু মুছে যায় না। তার কথায় আমি নিজের জীবনের প্রতিবিম্ব দেখতে পেলাম, আমার নিঃসঙ্গতা, সম্পর্কের শীতলতা, সব যেন মামার অভিজ্ঞতার সঙ্গে মিলে যাচ্ছিল। রাতে আমি ভাবতে লাগলাম, এই সংযোগটা কিভাবে আমি গ্রহণ করব। একদিকে সমাজ, পরিবার, নৈতিকতা, অন্যদিকে আমার নিজের অনুভূতির জগৎ। আমার ভেতরে দ্বন্দ্ব চলছিল, কিন্তু আমি জানতাম, এই মুহূর্তের অনুভবগুলোকে অস্বীকার করাও সহজ নয়। পরদিন মামা আমাকে তার স্টাডি রুমে ডাকলেন। আমরা কিছু পুরনো ছবি দেখছিলাম। ছবি দেখতে দেখতে মামি হঠাৎ বললেন, সৌরভ সবসময় আমাকে শ্রদ্ধা করে, কিন্তু তার মনের একটা অংশ সবসময় নিজের মতো করে ভাবতে ভালোবাসে। তার এই কথায় আমি খানিকটা থমকে গেলাম। এটা নিছক একটি মন্তব্য নাকি কোনো আভাস, বুঝতে পারছিলাম না। আমার মনে চলছিল এক দ্বন্দ্ব, যেখানে একদিকে ছিল বাস্তব,
অন্যদিকে আবেগ, মামার প্রতি যে অনুভব আমার মধ্যে গড়ে উঠেছিল তা স্বাভাবিকভাবেই সমাজের কাঠামোর বাইরে, কিন্তু তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাকে এক নতুন দৃষ্টিভঙ্গি শেখাচ্ছিল। আমি জানতাম না এই পথ কোথায় নিয়ে যাবে, কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল, এই অভিজ্ঞতা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছে। ভবিষ্যৎ যাই হোক, এই মনের গভীর অনুভবগুলোকে আমি আর অস্বীকার করতে পারছিলাম না। মামির কথাগুলো আমার মনে ঘুরছিল। ওর মনের একটা অংশ যেন সবসময় অন্য কিছু খুঁজেছে। কথাটার মধ্যে যেন এক অজানা ইঙ্গিত লুকিয়েছিল। মামা কি সত্যিই জীবনের কোনো অপূর্ণতা নিয়ে পথ চলছেন? আমার নিজস্ব মনোসংযোগ ক্রমেই জটিল হয়ে উঠছিল। তার প্রতি আমার অনুভব আর আগের মতো সাদামাটা ছিল না, বরং সেটা এক অস্থির আবেগে রূপ নিচ্ছিল। আমি জানতাম, এই আবেগ সামাজিক দৃষ্টিতে সরল নয়, কিন্তু অর্ণবের সঙ্গে সম্পর্কের নিরাসক্ততা আর মামার সংযোগের উষ্ণতা আমাকে দোটানায় ফেলে দিয়েছিল। এক বিকেলে মামা বললেন, চলো একটু বাইরে যাই। মামি তখন আত্মীয়ের বাড়িতে, আর আমরা রওনা দিলাম শহরের এক শান্ত লেকের দিকে। লেকের ধারটা নীরব, প্রশান্ত, জল, গাছ, পাখির ডাক সব মিলিয়ে একটা সরল নির্জনতা। আমাদের মাঝে নীরবতা ছিল, কিন্তু যেন এই নীরবতাও কিছু বলছিল। কিছুক্ষণ পর মামা বলেন, পারমিতা, কিছু সম্পর্ক থাকে যেগুলো সংজ্ঞার বাইরে, সেগুলো শুধু অনুভবেই ধরা পড়ে। তার কথাই ছিল এক ধরনের বিষাদ, একগুচ্ছ আবেগের নীরব স্বীকৃতি। আমি তার দৃষ্টিতে তাকিয়েছিলাম, আর আমাদের সংযোগ নতুনভাবে ছুঁয়ে যাচ্ছিল আমাকে। আমি বলি, মামা, আমি খুব দ্বিধায় আছি। তিনি শান্তভাবে বলেন, ভয় পেও না, হয়তো আমাদের অনুভূতিগুলো একই রকম, শুধু ভাষা পায়নি। তার কথাগুলো আমাকে সাহস দিল, যেন জীবনের এক পুরনো প্রশ্নের সহজ উত্তর পেয়ে গেলাম। সূর্য তখন অস্ত যাচ্ছে, লাল আভা পড়ছে লেকের জলে। দৃশ্যটা ছিল এক অদ্ভুত শান্তির, অথচ গভীরতার, ঠিক যেমন আমাদের মুহূর্তটা। বাড়ি ফিরতে ফিরতে আমি ভাবছিলাম, আমার জীবন বদলে যাচ্ছে। সমাজ, পরিবার, দায়িত্ব, সবচেয়ে বড় হয়ে উঠছে অনুভূতির সত্যতা। রাতের ঘুম এলো না। আমি ভাবছিলাম, মামা হয়তো আমার মানসিক শূন্যতাকে বুঝতে পেরেছেন। তার কথাগুলো, তার উপস্থিতি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। পরদিন সকালে আমি আয়নায় নিজের দিকে তাকালাম। চোখে যেন নতুন এক আলো। হয়তো এটা অনুভবের আলো, যা আমাকে জীবনকে নতুনভাবে দেখাতে শুরু করেছে। মামার প্রতি আমার অনুভূতিগুলো আর শুধু নিজের ভেতরে লুকিয়ে রাখার জায়গায় ছিল না। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যেন আমাকে তার আরও কাছাকাছি নিয়ে আসছিল। অর্ণবের সঙ্গে আমার সম্পর্ক ক্রমেই আরও শীতল আর অনিয়মিত হয়ে উঠছিল। মামার বাড়িতে থাকার সময় তার ফোন বা মেসেজ পেলেও মনে কোনো সাড়া দিত না। আমি অনুভব করতাম, সত্যিকারের জীবনের ছোঁয়া যেন এখন এইখানে। এই চিন্তাগুলো আমাকে যেমন প্রশান্তি দিত, তেমনি ভেতরে এক দ্বিধাও সৃষ্টি করত। একদিন মামা স্টাডি রুমে কাজে ব্যস্ত ছিলেন। আমি বই নিতে সেখানে গেলাম। তিনি তাকিয়ে মুচকি হাসলেন আর বললেন, পারমিতা, তুমি এখানে আসতে পারো যে কোনো সময়। এ ঘর তোমারও। তার কথাগুলো যেন আমার মনে আলাদা জায়গা করে নিল। আমি পাশে বসলাম। আমরা গল্পে মেতে উঠলাম। হঠাৎ মামা একটা ফাইল থেকে এক পুরনো চিঠি বের করলেন। বললেন, এটা আমার জীবনের এক অধ্যায়, খুব ব্যক্তিগত। আমি চিঠিটা হাতে নিলাম। সেটা তার কলেজ জীবনের এক সহচরীর লেখা ছিল। চিঠির ভাষায় আমি মামার এক পুরনো অনুভূতির ছায়া দেখতে পেলাম। সে স্মৃতি ছিল অপূর্ণ, কিন্তু গভীর। সেই কাহিনী যেন আমাদের মাঝে নতুন একটা বোঝাপড়ার জাল বুনে দিল। চিঠিটা পড়ে মামা বললেন, কিছু সম্পর্ক কখনো গন্তব্যে পৌঁছায় না, তবুও তার ছাপ সারা জীবনে রয়ে যায়। তার চোখে এক আবেগ ঝিলিক দিয়েছিল। আমি নীরব ছিলাম, কিন্তু মন যেন কেঁপে উঠেছিল। আমাদের মাঝের নিঃশব্দতা অনেক কিছু বলে যাচ্ছিল। মামির অনুপস্থিতিতে বাড়ি ছিল নিরিবিলি। সেই পরিবেশ আমাদের ভাবনার গভীরতায় আরও ডুবিয়ে দিল। আমি অনুভব করছিলাম, মামার সান্নিধ্য এখন আর কেবল মানসিক না, এটা যেন আমার দৈনন্দিন অনুভবের অংশ হয়ে দাঁড়িয়েছে। রাতে বিছানায় শুয়ে আমি অনেকক্ষণ চোখ মেলেই ছিলাম। মামার অতীত,
আমার বর্তমান সব মিলিয়ে যেন মনের ভেতরে নানা জট তৈরি হচ্ছিল। আমি জানতাম এই অনুভূতিগুলো সহজ নয়। সমাজের বাস্তবতা, পারিবারিক কাঠামো, মূল্যবোধ সবকিছু বিবেচনায় রাখতে হবে। তবুও আমি অনুভব করছিলাম এটা কোনো সাময়িক অভিভূততা নয়। এটা যেন এক নীরব সংযোগ, যার গভীরতা নিজস্ব ছন্দে এগোচ্ছে। আমি জানতাম না এই অনুভব কোথায় নিয়ে যাবে, কিন্তু আমি চাইছিলাম এই মানবিক মুহূর্তগুলোকে সম্মান করতে। আমার মনের এই জটিল অবস্থা নিয়ে আমি মামার বাড়িতে আরও কিছুদিন থাকলাম। অর্ণব মাঝে মধ্যে ফোন করত, জানতে চাইতো আমি কবে ফিরব। আমি নানান অজুহাত দিতাম, শরীরটা ভালো নেই, কিছু কাজ শেষ করতে হবে। আসলে আমি ফিরতে চাইছিলাম না। মামার সান্নিধ্য যেন এক ধরনের মানসিক আশ্রয় হয়ে উঠেছিল আমার কাছে। একদিন মামা বললেন, পারমিতা, তুমি এখানে আসার পর তোমার চোখে একটা নতুন আলোর ছায়া দেখছি। মনে হয় তুমি একটু শান্তি পাচ্ছ। তার কথা শুনে আমি হেসে উঠলাম। সত্যি, এই কটা দিনে আমার ভেতরের অস্থিরতা অনেকটা কমেছিল। মামা শুধু স্নেহ করতেন না, যেন আমার অনুভূতিগুলোর শব্দহীন ব্যাখ্যাও বুঝে ফেলতেন। সেই সন্ধ্যায় আমরা ছাদের বাগানে গেলাম। রাতের আকাশে তারার ঝলকানি আর হালকা বাতাসে চারপাশ ভরেছিল। মামা বললেন, এই বিশাল পৃথিবীতে আমরা কতক্ষণ বাঁচি, কিন্তু তার মাঝেই কিছু সম্পর্ক থাকে যা আমাদের ভেতরের পৃথিবীকে আলাদা করে তোলে। তার কথা আমাকে অনেক কিছুই ভাবায়। যেন আমরা এমন এক বাস্তবতায় পৌঁছেছিলাম, যেখানে নিয়মনীতির চেয়ে আন্তরিকতাই ছিল সবচেয়ে মূল্যবান। আমরা বেশ কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। সেই নীরবতায়ও যেন হৃদয়ের কথাগুলো ধ্বনিত হচ্ছিল। মামা একসময় বললেন, পারমিতা, কিছু সম্পর্কের গভীরতা বোঝাতে কোনো পরিচয়ের দরকার নেই। এগুলো কেবল মনের সুরে গাঁথা থাকে। তার কথাই ছিল এক আন্তরিক প্রশান্তি, যা আমার ভাবনার অবস্থা বদলে দিল। রাতের মধ্যেও আমি জেগেছিলাম। তার কথাগুলো যেন আমার ভেতরে প্রতিধ্বনি করছিল, শুধু মনের বন্ধন দিয়ে টিকে থাকে। আমি উপলব্ধি করছিলাম এই সম্পর্কটা কোনো সামাজিক সংজ্ঞার মধ্যে বাধা নয়। এটা এক নীরব বট শক্তিশালী সংযোগ, যা আমাকে একটা নতুন মানসিক শক্তি দিচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম, এই সম্পর্কটিকে আমি অন্তর দিয়ে অনুভব করব। পরিণতি যাই হোক, এই আত্মিক ভরসাটাই আমার নতুন জীবনের ঠিকানা হয়ে উঠেছে। মামার কথাগুলো আমার মনে এক ধরনের সাহস আর স্থিরতা এনে দিল। আমরা যে আন্তরিক অনুভূতির স্তরে পৌঁছেছি, সেটি নিছক সামাজিক সীমার বাইরের কিছু না, বরং এক মানবিক সংযোগ, যা আমাকে নিজের চোখে জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করল। অর্ণবের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিন ধরেই শীতল ছিল, কিন্তু মামার সান্নিধ্যে আমি যেন নিজের ভেতরের স্থবিরতাকে ধীরে ধীরে অতিক্রম করতে শুরু করলাম। মনে হচ্ছিল আমি সত্যিকারের একজন শ্রোতা, একজন সঙ্গী পেয়েছি, যার সামনে আমার হৃদয়ের কথাগুলো নির্ভয়ে প্রকাশ করা যায়। মামি তখনও আত্মীয়ের বাড়িতে ছিলেন। দিনের বেলা মামা নিজের কাজে ব্যস্ত থাকলেও বিকেল বা সন্ধ্যার সময়টা আমরা দুজনেই ভাগ করে নিতে শিখেছিলাম। কখনো ছাদে, কখনো স্টাডি রুমে, আবার কখনো লেকের ধারে। আমাদের আলাপচারিতা যেন আরও আন্তরিক এবং গভীর হয়ে উঠছিল। একদিন মামা আমাকে নিয়ে গেলেন একটি শিল্প প্রদর্শনীতে। আমরা ছবি দেখে ভাবনা ভাগ করে নিচ্ছিলাম। হঠাৎ একটি চিত্রের সামনে থেমে গেলাম, যেখানে দুটি মানুষ দূর থেকে পরস্পরের দিকে তাকিয়ে। মাঝখানে এক অদৃশ্য দেয়াল। মামা বললেন, কিছু সম্পর্ক কাছে থেকেও দূরত্ব অনুভব করায়, আবার কিছু দূরত্বেও এক অভ্যন্তরীণ সেতুবন্ধন তৈরি করে। আমাদের কথাবার্তায় আমি বুঝতে পারছিলাম, আমাদের এই আন্তরিক বোঝাপড়া কোনো বাহ্যিক কাঠামোর উপর নির্ভর করছে না। আমরা দুইজন মানুষ, দুই জীবন, দুই অভিজ্ঞতা, যাদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের মূল্যবান যোগাযোগ। অর্ণবের সাথে আমার সম্পর্কের অভাব এবং মামার জীবনের অতৃপ্তি, এইসবি যেন এক সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করেছে ভাবনার জন্য। ফিরে আসার পথে মামা বললেন, জীবনে যখন কিছু অনুভূতির অভাব থাকে, তখন মানুষ সেটা ভাবনায় কিংবা সংযোগে পূরণ করার চেষ্টা করে। আমি জানতাম তিনি আমার অনুভূতিকে বুঝতে পারছেন। আমি অনুভব করছিলাম এক ধরনের ভরসা, এমন একটা আশ্রয় যা জটিল হলেও আত্মিকভাবে পরিপূর্ণ। রাতে আমি রুমে ফিরে দীর্ঘক্ষণ ভাবছিলাম, এটা কি সেই ঠিকানা যা আমি এতদিন ধরে খুঁজছিলাম?
সমাজের চোখে হয়তো সবকিছু সহজ নয়, কিন্তু আমার হৃদয়ে স্পষ্ট হয়ে উঠছিল এই যোগাযোগ আমাকে নিজের অবস্থান বুঝতে, অনুভব করতে ও সিদ্ধান্ত নিতে সাহস দিচ্ছে। আমি জানতাম না গল্পটি কোনো গন্তব্যে পৌঁছাবে, কিন্তু আমি এই মুহূর্তে, এই উপলব্ধিতে সম্পূর্ণভাবে সৎ ছিলাম, এবং সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। মামির অনুপস্থিতিতে মামার সঙ্গে আমার সম্পর্কটা আরও গভীর হয়ে উঠেছিল। আমরা যেন একে অপরের মানসিক আশ্রয়ে পরিণত হয়েছিলাম। বাইরের পৃথিবীর জটিলতা কিছুটা দূরে ছিল, অনুভূতিগুলোর সহজ প্রকাশ, নির্ভরতার আবহ সবকিছু যেন এক ভিন্নতর শান্তি এনে দিয়েছিল। যদিও ভবিষ্যৎ অজানা ছিল, কিন্তু ওই মুহূর্তে আমি শুধু তার পাশে থাকতে চাইছিলাম। এক বিকেলে মামা বললেন, পারমিতা, সমাজ সবকিছু চোখে ফেলে ঠিক ভুলের কাঠামোতে, কিন্তু কিছু অভিজ্ঞতা আছে যা হৃদয়ের গভীর থেকে সত্য হয়ে ওঠে। আমি চুপ করে শুনছিলাম। তার অভিব্যক্তিতে ছিল এক অদ্ভুত সততা, যা আমাকে স্পর্শ করছিল। অর্ণবের সঙ্গে সম্পর্কের দীর্ঘ শূন্যতার মধ্যে আমি যা পাইনি, মামার সঙ্গে সেই মানসিক যোগাযোগ আমাকে আলো দিচ্ছিল। আমরা দুজনেই নিজেদের ভেতরের জটিলতা ভাগ করে নিচ্ছিলাম। ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে শহরের আলো ঝলমলে দৃশ্যের সামনে মামা আমার হাত ছুঁয়ে বললেন, এই বন্ধন বাইরের কিছু নয়, এটা ভেতরের বোঝাপড়া, বিশ্বাস আর অনুভবের উপর দাঁড়ানো এক সম্পর্ক। তার কথা আমাকে এক ধরনের প্রশান্তি দিল। আমি বুঝতে পারছিলাম এই সংযোগটি অস্থায়ী নয়, বরং একটা আত্মিক স্থিতি এনে দিয়েছে। পরদিন সকালে মামি ফিরে এলেন। তার উপস্থিতিতে আমরা আবার আমাদের স্বাভাবিক ভূমিকায় ফিরে গেলাম। ভেতরের অনুভূতিগুলো রয়ে গেল আমাদের চোখের ভাষায়, আমাদের নীরবতায়। ছুটির দিনগুলো শেষ হয়ে আসছিল। অর্ণব বারবার যোগাযোগ করছিল। আমি জানতাম ফিরে যেতে হবে সেই পরিচিত জীবনযাত্রায়, যেটা অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। ফেরার দিন মামা আমাকে স্টেশনে পৌঁছে দিলেন। বিদায়ের মুহূর্তে তিনি বললেন, পারমিতা, স্মৃতিটা থেকেই যাবে, তুমি কখনো একা নও। তার কথাগুলো যেন এক গভীর নির্ভরতায় ভরিয়ে দিল আমাকে। আমি জানতাম বাস্তব জীবনে হয়তো আবার সেই স্বাভাবিক নিয়মে ফিরতে হবে, কিন্তু এই যে মানসিক শক্তি পেলাম তা আমার জীবনের অন্য ধরনের পথ হয়ে থাকবে। আজও আমি পারমিতা, অর্ণবের সঙ্গে জীবন কাটাচ্ছি। সম্পর্কের রূপরেখা বদলায়নি, সেই শীতলতা এখনো আছে, কিন্তু মামার সঙ্গে কাটানো সেই কিছু মুহূর্ত আমাকে ভিতর থেকে জাগিয়ে তুলেছে। সম্পর্কের জটিলতা, আবেগের প্রাপ্তি ও অপূর্ণতা সব মিলিয়ে আমি বুঝতে পারছি ভালোবাসা কেবল সংজ্ঞার ভেতর বন্দী নয়, সেটা অনুভবের মধ্যেই থাকে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, সম্পর্ক সবসময় প্রচলিত সংজ্ঞা অনুযায়ী গড়ে ওঠে না। কখনো মানসিক বোঝাপড়া ও সহানুভূতির মধ্যেই সম্পর্কের আসল জায়গা থাকে। জীবনযাত্রার চাপ বা সামাজিক কাঠামোর ভিতরেও একজন মানুষ তার মনস্তাত্ত্বিক স্বস্তি খোঁজার চেষ্টা করে, যেটা তার আত্মিক শান্তি এনে দিতে পারে। এই খোঁজে যদি সম্পর্ক সৃষ্টি হয়, তা সম্মানজনক ও সংবেদনশীল হতে হবে, কারণ এমন পথে চললে সামাজিক জটিলতা, গুজব বা মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। তাই যেকোনো সম্পর্ককে বোঝার জন্য যেমন হৃদয়ের প্রয়োজন, তেমনি প্রয়োজন সামাজিক সচেতনতা ও নৈতিক ভারসাম্য। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।